নমস্কার বন্ধু, আপনি শুনছেন আড্ডাবাজ। আড্ডাবাজের উপস্থাপনায় এবারের গল্প প্রীতম পুরকাইতের লেখা শেয়ালের দাঁত। প্রীতম পুরকাইত, জন্ম 2001 সালের 4 ফেব্রুয়ারি ঠাকুরপুকুরের রসপুঞ্জ চরকতলায়। আপাতত ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজে কেমিস্ট্রি বিভাগের 3য় বর্ষের ছাত্র। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ, তবে নিয়মিত লেখা শুরু 2020 সাল থেকে। ফিকশন হান্ট নামের একটি ইউটিউব চ্যানেল আছে লেখকের, যেখানে নিজের ও অন্যান্য লেখকদের বহু গল্প লেখক পাঠ করেন। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন। গল্প পাঠ অভি এবং কনস্টেবল প্রদীপ্ত, ডক্টর সেন মলয়, অনুসুর ভাদুরী অনুরাগ, সৌমেন, ঋতু, গৌরী, অত্রি, দীপ, ইন্সপেক্টর সান্যাল, রক্তিম, প্রচ্ছদ, কৃষ্ণেন্দু, নেপথ্য সঙ্গীত ও নির্দেশনায় মলয় এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। শুরু হচ্ছে প্রীতম পুরকাইতের গল্প শেয়ালের দাঁত। টেলিফোনের রিংটা বেজে উঠতে রিসিভারটা কানে তুলে নেন ডক্টর সেন। হ্যালো, হ্যাঁ ডক্টর সেন বলছি, বলুন। সেন সেন আমাকে 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 বাঁচা সেন। ওরা 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 কেউ আমাকে ছাড়বে না, কেউ না। অপর প্রান্ত থেকে কিছু ভাঙা ভাঙা শব্দ ভেসে আসে। কথাটা শেষ হওয়ার আগে ভেসে আসে এক অপার্থিব চিৎকার। কেটে যায় ফোনটা। ডক্টর সেন আরো কয়েকবার ফোন লাগানোর চেষ্টা করেন, কিন্তু রিং হয় না। পরের দিন খবরের কাগজের আর্টিকেলটা দেখে আঁতকে ওঠে ডক্টর সেন। খবরের কাগজের 2য় পাতায় বড় বড় অক্ষরে লেখা রয়েছে, প্রখ্যাত ব্যবসায়ী অনুসুর ভাদুরীর অস্বাভাবিক মৃত্যু। ডক্টর সেন আগের দিনে সেই ফোন কলটার কথা মনে করেন। তাহলে কি ভাদুরী করেছিল ফোনটা? চিন্তার ভাঁজ পড়ে তার 58 বছর বয়সী কপালে। ডক্টর সেন, পুরো নাম রূপজিৎ সেন। 1990 সালে হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি নিয়ে পাশ করেন। ওখানেই ডক্টর সেনের সাথে প্রথম দেখা হয়েছিল ভাদুরীবাবুর। ছিপছিপে রোগা পাতলা চেহারার মানুষ ভাদুরীবাবু। কথা খুব একটা বলতেন না। বিদেশ থেকে ওকালতি পাশ করলেও আজীবন পারিবারিক ব্যবসাটার দিকেই বেশি ঝোঁক ছিল ভাদুরীবাবুর। ডক্টর সেন নিজের ওভারকোটটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়েন। ভাদুরীবাবুর বাড়ির সামনে পৌঁছাতে ডক্টর সেন দেখতে পান পুলিশি পাহারা। নিজের পরিচয় দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেন উনি। বাড়ির ভিতরে প্রবেশ করতেই সামনের বারান্দায় 1 বছর 25-এর যুবককে একটা চেয়ারে বসে থাকতে দেখেন ডক্টর সেন। তার কাছে ধীরে ধীরে এগিয়ে যান উনি। আচ্ছা বাবা, ভাদুরীর বাড়ির লোকজনের সাথে একটু দেখা করা যাবে? কথাটা কানে আসতে ছেলেটি নরম সুরে খুব শান্তভাবে বলে, আমি ওনার ছেলে, কিছু বলবেন কি? কথাটা শুনে একটু নরমভাবে বলেন ডক্টর সেন, খবরটা সকালে পেলাম বাবা, খুবই খারাপ লাগছে। ভাদুরীকে তো আর কম দিন চিনি না, খুব অল্প বয়সের বন্ধু আমরা। শেষবার যখন এ বাড়িতে এসেছিলাম তখন তুমি বছর 5 ছিলে হয়তো। ছেলেটি আর কোনো কথা না বাড়িয়ে ডক্টর সেনকে ভিতরে আসার জন্য বলেন। আসুন কাকাবাবু, আসুন। বাদিকের বড় ঘরটার ভিতরে প্রবেশ করেন ডক্টর সেন, সাথে বছর 25-এর ছেলেটি। ঘরের ভিতরে প্রবেশ করতেই
একজন পুলিশ অফিসার আর তার দুজন কনস্টেবলকে দেখতে পান ডক্টর সেন। সামনে বসা অফিসার ইতিমধ্যে লক্ষ্য করেছেন ডক্টর সেনকে। ছেলেটিকে উদ্দেশ্য করে অফিসার বলেন, এনাকে তো ঠিক চিনলাম না, ইনি কে? ডক্টর সেন এগিয়ে গিয়ে নিজের পরিচয় দেন। আমি ডক্টর রূপজিৎ সেন। অনুসুর ভাদুরী আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কথাটা শুনে ইন্সপেক্টর সান্যাল তার দিকে এগিয়ে যান। ঠিক কতদিনের বন্ধুত্ব আপনাদের? ডক্টর সেন একটু ভারী গলায় বলেন, সে প্রায় 32-33 বছরের, ওর ওকালতি পড়াকালীন সময় থেকে। কিন্তু অফিসার, আমার কিছু বলার আছে। আসলে কাল রাতে ওই আন্দাজ 11:15 নাগাদ আমার টেলিফোনে একটা ফোন আসে। আমি আন্দাজ করছি ওটা ভাদুরীই ছিল। প্রথম দিকে গলাটা চিনতে না পারলেও পরে মনে হয়েছিল ওর গলাই হবে। কিন্তু আজ সকালে যে ওর মৃত্যুর খবরটা পাবো সেটা আশা করিনি। ডক্টর সেনের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলেন ইন্সপেক্টর সান্যাল, ফোনে কি বলেছিলেন উনি, মনে আছে আপনার? ডক্টর সেন একটু ধীরে ধীরে বলেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ও আমায় ছাড়বে না, এরকম কিছু একটা বলেছিল। কিন্তু তখনই একবার জোরে চেঁচিয়ে ওঠে, তারপর কলটা কেটে যায়। পরে অনেকবার কল করার চেষ্টা করেছিলাম, কিন্তু কল যায়নি। ডক্টর সেনের কথার মাঝে হঠাৎ ভাদুরী বাবু ছেলে বলে ওঠে, টেলিফোনের তার তো কাটা আছে, হয়তো ওই মুহূর্তেই কেটে দিয়েছিল কেউ। তাকে দেখেই হয়তো ভয় পেয়ে গিয়েছিল বাবা। ডক্টর সেন ইতিমধ্যে ইন্সপেক্টর সান্যালকে বলেন, খুনটা কিভাবে হয়েছে কিছু বুঝতে পারলেন না? মানে কোনো কিছু পেলেন? ইন্সপেক্টর সান্যাল কিছুটা অস্বস্তির স্বরে বলেন, না, সেরকম কিছু তো পাওয়া গেল না। শুধু একটা দাঁত পাওয়া গেছে। মানুষের দাঁত নয়, কোনো একটা জন্তুর দাঁত, কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না কিসের দাঁত। ওটা ফরেন্সিকে পাঠানো হয়েছে, ওনারা এবার কি বলেন দেখি। আচ্ছা, আমি বরঞ্চ এখন আসি, আবার আসবো পরে। আপনারা কিন্তু কেউ এখন কিছুদিন বাড়ি থেকে বেরোবেন না। ঘরের চাকর বাকরাও যেন কিছুদিন এখানেই থাকে। আমাকে এখনো অনেকবার জেরা করতে হবে। কথাগুলো বলে বেরিয়ে যান ইন্সপেক্টর সান্যাল। ভাদুরী পুত্র অর্থাৎ অনুরাগীর ইশারায় সামনে রাখা চেয়ারে গিয়ে বসেন ডক্টর সেন। আচ্ছা বাবা, তোমরা কি কোনো সারা শব্দ কিছুই পাওনি? আমি কিন্তু খুব জোরেই চিৎকারটা শুনেছিলাম। অনুরাগ একটু ঢোক গিলে বলে, না কাকাবাবু, আমরাও শব্দটা পেয়েছিলাম। চিৎকারটা শুনেই তো বাবার ঘরে যাই আর ওনার মৃতদেহ উদ্ধার করি। ডক্টর সেন একটু ধীর গলায় বলেন, আর কিছু চোখে পড়েনি তোমার? মানে কাউকে যেতে দেখনি বা কারোর আওয়াজ পাওনি? অনুরাগ স্থির কণ্ঠে বলে, না কাকাবাবু, সেরকম কিছু তো লক্ষ্য করিনি, তবে বলতে বলতে থেমে যায় অনুরাগ। তাকে থেমে যেতে দেখে ডক্টর সেন আগ্রহের সাথে বলে ওঠেন, তবে কি বাবা, কি বলছিলে? অনুরাগ শান্ত গলায় বলা শুরু করে, আসলে কাকাবাবু, মৃত্যুর আগের কয়েকদিন বাবা কীরকম অস্বাভাবিক ব্যবহার করছিল। মানে বলছিল কেউ ওনার পিছু নিতেন রাতের বেলায়, নাকি কার নিঃশ্বাসের শব্দ শুনতে পেতেন, আওয়াজ পেতেন কারোর। কিন্তু আমরা যতবারই ওনার চিৎকার শুনে ঘরে যেতাম, কাউকেই দেখতে পেতাম না। তারপর খুব অল্প কিছুতেই ভয় পেয়ে যেতেন, সারাক্ষণ কোনো একটা চিন্তায় থাকতেন, খাওয়া দাওয়াও করতেন না খুব একটা। ডক্টর সেনের কপালে অনেকগুলো ভাঁজের রেখা স্পষ্ট হয়। বলছিলাম বাবা, ওর বডিকে তো ফরেন্সিকে নিয়ে যাওয়া হয়েছে। যদি বাবা তুমি ওর মৃতদেহের আর ওই কি যেন একটা দাঁত পাওয়া গেছে, তার দুটো ছবি আমায় একটু কোনোভাবে পাঠাতে পারো, আসলে কিভাবে কি হয়েছে সেটা যদি কিছুটা আন্দাজ করতে পারি। ওর বন্ধু আর একজন ডাক্তার হিসেবে আমারও তো কিছু দায় আছে, যদি বাবা একটু সম্ভব হয়। অনুরাগ পকেট থেকে রুমালটা বের করে মুখ মুছে বলে, নিশ্চয়ই কাকাবাবু, আমি চেষ্টা করছি ইন্সপেক্টর সান্যালের সাথে কথা বলে যদি কিছু করা যায়। যদি কিছু করতে পারি তাহলে আমি আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আপনি শুধু আপনার ঠিকানাটা একটু লিখে দিয়ে যান। অনুরাগের কথা মতো ডক্টর সেন ওভারকোটের বুক পকেট থেকে নোটপ্যাডটা বের করেন। তার একটা পাতায়
নিজের বালিগঞ্জ সার্কুলার রোডের আশুতোষ চৌধুরী অ্যাভিনিউর পৈতৃক বাড়ির ঠিকানাটা লেখেন। কাগজটা প্যাড থেকে ছিঁড়ে অনুরাগের হাতে দেন ডক্টর সেন। বাড়ি পৌঁছে ওভারকোটটা আলনায় ঝুলিয়ে দেন ডক্টর সেন। ধীরে ধীরে গিয়ে বসেন সামনের চেয়ারে। প্রেম করে বিয়ে করলেও বিবাহিত জীবন খুব একটা সুখের কাটেনি ডক্টর সেনের। কথাগুলো ভাবতে ভাবতে গভীর এক নিদ্রা গ্রাস করে ওনাকে। দেখো রূপ, এইভাবে কোনো সম্পর্ক টেকে না। কথাগুলো বলে টেবিলের পাশে চেয়ারে গিয়ে বসে ঋতু। কিভাবে টেকে সেটা তুমিই বলো তাহলে। একটু বিরক্তির স্বরে বলে রূপ। টেবিলে রাখা জগ থেকে পাশে রাখা একটি গ্লাসে জল ঢেলে গ্লাসে চুমুক দেয় ঋতু। এই তো দেখো, সব বিষয়ে উদাসীন ভাব। ডাক্তারি তুমি একা করো না রূপ, অনেকেই করে, কিন্তু এভাবে বাড়ি ঘর ভুলে যায় না কেউ। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি একটা ভুতুরে বাড়িতে আছি, যেখানে ভূতের দেখাও সামান্য সময়ের জন্য পাওয়া যায়। দেখো ঋতু, সব সময় একই কথা ঘ্যান ঘ্যান করো না তো। অনেক সময় দিই আমি। একজন ডাক্তারের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা উচিত নয়। টাইটা খুলতে খুলতে বলে রূপ। মানেটা কি? আমি বেশি কিছু চাইছি? সময় যখন দিতে পারবে না, বিয়েটা করেছিলে কেন? বিয়ের আগে তো অনেক সময় দিতে, তখন তো কই এত ডাক্তারিগিরি ফলাতে না। এখন তোমার কাছে একটুও সময় নেই আমার জন্য। সত্যি তুমি আমাকে ভালোবাসো তো? কথাটা শুনে একটু রাগের সুরে বলে ওঠে রূপ। ভালো না বাসলে এত টাকা পয়সা বাড়ি ঘর কার জন্য করছি? কি জন্য এত খাটছি? বিয়ের প্রথম দিকে কি আমাদের থাকতে খুব অসুবিধা হতো? এত জাঁকজমক ছিল না ঠিকই, কিন্তু সুখে ছিলাম আমরা। হঠাৎ করে এরকম হয়ে গেলে কেন তুমি? সামনে রাখা চেয়ারে গিয়ে বসে পড়ে রূপ। তখনের ব্যাপার আর এখনকার ব্যাপার অনেক আলাদা ঋতু। তখন আমি সফল ছিলাম না, এত নাম ডাক ছিল না, হাতের বেশিরভাগ সময় ফাঁকা থাকতো। আর এখন নার্সিংহোমের চাপ, রোগীদের চাপ, এখন আমার কাছে এত সময় নেই তোমাকে দেওয়ার। কেন যে অনুষ্ঠ তোমাকে এতগুলো টাকা দিল, আর কেন যে তুমি নার্সিংহোমটা বানালে? আমাদের বিবাহিত জীবনটা ধ্বংস করে দিল তোমার ওই স্বাদের নার্সিংহোম। চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলে ঋতু। দেখো, সবসময় প্রত্যেকটা কথা নার্সিংহোমকে টেনে আনবে না। আমাকে এত কিছু বলো, কিচ্ছু বলি না, কিন্তু নার্সিংহোমকে নিয়ে আর একটাও কথা আমি সহ্য করব না। বিরক্তি সুরে বলে রূপ। ভেতরের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে ঋতু বলে, তাহলে থাকো তুমি তোমার ওই নার্সিংহোম নিয়ে, আমি বরঞ্চ আমাকে নিয়েই থাকবো। কলিং বেলের শব্দে ঘুম ভাঙে ডক্টর সেনের। চেয়ার ছেড়ে ধীরে ধীরে ওঠে ননি। দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খোলেন ডক্টর সেন। স্যার, আমি ইন্সপেক্টর সান্যালের ওখান থেকে আসছি। উনি এই পার্সেলটা আপনার জন্য পাঠিয়েছেন। সামনের ব্যক্তিটির হাতের দিকে তাকাতে ডক্টর সেন একটি চিঠির খাম লক্ষ্য করেন। তার হাত থেকে খামটা নেন ডক্টর সেন। খামটা ডক্টর সেনের হাতে দিয়েই চলে যায় সামনের ব্যক্তি। দরজাটা বন্ধ করে আবার চেয়ারের দিকে এগিয়ে যান ডক্টর সেন। চেয়ারে বসতে বসতে খামটা ছিঁড়ে ফেলেন ডক্টর সেন। খাম থেকে ভিতরের ছবি দুটি বের করে আনেন। উপরে রয়েছে অনুসুর ভাদুরীর মৃতদেহের ছবিটি। গলার কাছে গভীর নখের দাগ। নখ দিয়ে নৃশংসভাবে গলার উপরে আঁচড় কাটা হয়েছে। মৃত্যু যদিও শারীরিক আঘাতে ঘটেনি, সেটা আগেই ইন্সপেক্টর সান্যালের কাছ থেকে জেনেছেন ডক্টর সেন। মৃত্যু ঘটেছে হার্ট ব্লক হওয়ার ফলে। আচমকা অস্বাভাবিক কিছু দেখে ফেলার ফলেই হয়েছে মৃত্যুটা। দ্বিতীয় ছবিটাকে ঢেকে রাখা প্রথম ছবিটা সরাতেই আটকে ওঠে ডক্টর সেনের সমস্ত শরীর। এ কি দেখছেন উনি? এ যে সেই দাঁত। চেয়ার ছেড়ে উঠে পড়েন ডক্টর সেন।
টেলিফোনের কাছে গিয়ে রিসিভারটা কানে তুলে নেন। নাম্বারগুলো টিপে ডায়াল প্যাডের কিছুক্ষণ রিং হওয়ার পর অপর প্রান্ত থেকে একটা গলা ভেসে আসে। হ্যালো হ্যালো, কে বলছেন? কাপা কাপা গলায় ডক্টর সেন বলেন, হ্যালো, অনুরাগ বলছো বাবা? আমি সেন কাকু বলছি। অপর প্রান্ত থেকে এবার একটু স্বাভাবিক স্বর ভেসে আসে। কাকাবাবু, আমি তো ইন্সপেক্টর সান্যালকে বলে আপনাকে ছবিগুলো পাঠিয়ে দিয়েছি, এখনো পৌঁছয়নি আপনার কাছে? না না বাবা, সেটা এসে গেছে, কিন্তু একটা কথা। ডক্টর সেনের কথা থেমে যাওয়ায় অনুরাগ আগ্রহের সাথে বলে, কিন্তু কি কাকাবাবু? ডক্টর সেন আবার ধীরে ধীরে বলা শুরু করেন, আচ্ছা, অনুসুর কি কখনো তোমাকে কোনো মূল্যবান জিনিসের কথা বলেছে? ডক্টর সেনের কথা শুনে কিছুটা অস্বাভাবিকভাবে বলে ওঠে অনুরাগ, কিসের মূল্যবান জিনিস? এরকম কিছুর কথা তো বাবা বলেনি কখনো। ডক্টর সেন আবার প্রশ্ন করেন, একদম কিচ্ছু বলেনি? মানে কোনোদিন এই বিষয়ে কোনো কথা হয়নি? মানে ওর কাছে এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে যেটা কখনো হাতছাড়া করতে চায় না? কথাগুলো শুনে অনুরাগ খানিকক্ষণ ভাবার চেষ্টা করে, তারপর স্থির গলায় বলে, অনেকদিন আগে বাবা একটা জিনিসের কথা বলেছিল বটে, কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ কিনা কিছু বলেনি, আর জিনিসটা যে কি সেটাও বলেনি। ডক্টর সেন আরো কিছুটা আগ্রহের সঙ্গে বলেন, কোথায় আছে? কোথায় আছে ওটা? ডক্টর সেনের আগ্রহপ্রবল গলা শুনে অবাক হয়ে যায় অনুরাগ। সেটা তো আমি ঠিক জানি না কাকাবাবু, বাবা তো ওই বিষয়ে কোনোদিনই কিছু বলেনি। ডক্টর সেন মনে মনে কি যেন একটা ভেবে নেন। সিন্ধুকেই রাখা নেই তো? ও তো নিজের সিন্ধুকে কাউকে হাত দিতে দিত না, তাহলে কি সিন্ধুকেই রাখা আছে? ডক্টর সেনকে কিছুক্ষণ চুপ করে যেতে দেখে অনুরাগ বলে ওঠে, কি হলো কাকাবাবু, কিছু বলছেন না যে? কি হলো? গলাটা কানে যেতে হুঁশ ফেরে ডক্টর সেনের। হ্যাঁ হ্যাঁ বাবা, বলছি তুমি একবার তোমার বাবার ঘরে যাও, ওর সিন্ধুকেই হয়তো পাওয়া যাবে জিনিসটা, একবার দেখো গিয়ে। কোনো কথা না বলে অনুরাগ অনুসুর বাবুর ঘরের দিকে এগিয়ে যায়। ঘরের ভেতরে ঢুকে আলমারির ভিতর থেকে বাবার সিন্দুকটা বের করে আনে অনুরাগ। হ্যাঁ কাকাবাবু, সিন্দুক বের করেছি। হ্যাঁ হ্যাঁ, ওটাকে খোলো, দেখো তো কোনো লাল রঙের কাপড় পাও কিনা। ডক্টর সেনের কথা মতো সিন্দুকটা খোলে অনুরাগ। একটু খোঁজাখুঁজি করতে একটা লাল রঙের গোলাপের পাপড়ির মতো কাপড় চোখে পড়ে অনুরাগের। হ্যাঁ কাকাবাবু, পেয়েছি। ডক্টর সেনের কথা মতো লাল কাপড়টার ভিতরে হাত বাড়ায় অনুরাগ। ধীরে ধীরে বের করে আনে ছুচল লম্বাকৃতি অদ্ভুত জিনিসটি। জিনিসটির উপর অনুরাগের চোখ পড়তে খানিকটা অবাক হয়ে যায় সে। কিছুটা মনে মনে বলে, অবিকল একরকম লাগছে। অপর প্রান্ত থেকে অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে ডক্টর সেন গলা তুলে বলে ওঠেন, কি হলো বাবা, চুপ করে গেলে কেন? আছে ওর মধ্যে কিছু? ধীর গলায় জবাব আসে, হ্যাঁ কাকাবাবু, একটা হলদে হয়ে আসা লম্বাকৃতি ছুঁচলো দাঁত। ডক্টর সেনের দেহ শীতল হয়ে ওঠে। তাও যেন এক অজানা স্বস্তি ধরা দেয় ওনার প্রাণে। হয়তো যেটা ভেবেছিলেন সেই একই ঘটনা হওয়ার ফলে। দাঁতটা অবিকল তোমার বাবার মৃতদেহের পাশে পাওয়া দাঁতটার মতো না? অপর প্রান্ত থেকে ভাঙা ভাঙা গলায় উত্তর আসে, আগে হ্যাঁ কাকাবাবু, অবিকল এক। কিন্তু এর অর্থটা কি? চাপা চাপা গলায় ডক্টর সেন বলেন, আমার মনে হচ্ছে বাবা আমি বুঝতে পেরেছি খুনি কে। অনুরাগ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করে, কে কাকাবাবু, কে খুন করেছে আমার বাবাকে? ডক্টর সেন শান্ত স্বরে বলেন, এখন নয়, কাল তোমাদের বাড়ি যাব, ইন্সপেক্টর সান্যালকেও আসতে বলো, কালই সব কথা বলবো। কথাটা বলে রিসিভারটা রেখে দেন ডক্টর সেন। ধীরে ধীরে গিয়ে বসেন টেবিলের পাশে রাখা চেয়ারে। মাথা এলিয়ে দিতে দিতে ভাবতে থাকেন ডক্টর সেন, রমেন কাকাই কি তবে এটা করলো?
কিন্তু ও কি জানে সব? কিন্তু জানলেও ওর তো বয়স কম হয়নি। এই বয়সে এগুলো করার মতো সামর্থ্য আছে ওর? কথাগুলো ভাবতে ভাবতে গভীর নিদ্রা গ্রাস করে ডক্টর সেনকে। গরমের ছুটিতে রূপ আর অনুসুরকে গোসানিমারির নিজের পৈতৃক ভিটেতে আমন্ত্রণ জানিয়েছে অভি। প্রায় ৮ বছরের বন্ধুত্ব তাদের মধ্যে। অনুসুর এখন পৈতৃক ব্যবসায় ভালোই উন্নতি করেছে। ডাক্তারিতে অভির পসারও অনেকই বেড়েছে। কলকাতার বহু নামি দামি হাসপাতাল থেকে সুযোগও এসেছে, কিন্তু সে যেন গ্রামের দুস্থ গরিব মানুষদের সেবা করে এক অদ্ভুত আনন্দ পায়। এত বছরে রূপ যদিও সেরকমভাবে উন্নতি করতে পারেনি, কিন্তু মোটামুটি চলে যায় তার। এক রৌদ্র ঝলমলে সকালে রূপ আর অনুসুর বের হয়ে যায় গোসানিমারির উদ্দেশ্যে। নিউ আলিপুরদুয়ার বা নিউ কোচবিহার উভয় স্টেশনেরই রিজার্ভেশন না পাওয়ায় বাধ্য হয়েই ধূপগুড়ি স্টেশনের টিকিট করাতে হয়েছে ওদেরকে। স্টেশন থেকে গোসানিমারির দূরত্ব ৬০ কিলোমিটার মতো হবে। বাকি দুটো স্টেশনের যে কোনো একটায় রিজার্ভেশন হয়ে গেলে সেটা ৪০ কিলোমিটারের মধ্যে হয়ে যেত। হাওড়া থেকে ট্রেনে উঠে নিজেদের সিট খুঁজে পেতে খুব একটা সমস্যা হলো না রূপ আর অনুসুরের। দুজনে তাদের মালপত্র উপরের বাংকারে তুলে দিয়ে হাত পা ছড়িয়ে বসে। তা রূপ, বল কি চলছে? মানে তোর ডাক্তারির খবর কি? আর ডাক্তারি, এতগুলো জায়গায় চেষ্টা করলাম, কোনো সুযোগই পেলাম না, কোনো নার্সিংহোমে জায়গাই পেলাম না। বলিস কি রে? কলেজে থাকাকালীন তুই আর অভি তো সবসময় র্যাঙ্ক করতিস, আর তুই ভালো জায়গায় সুযোগ পাচ্ছিস না। এখন ভালো হলে কিছু হয় না, কতটা দক্ষ সেটা কোনো কাজে লাগে না। তুমি তখনই বড় জায়গায় স্থান পাবে যখন তোমার প্রভাব প্রতিপত্তি বেশি হবে, বুঝেছো? ধূপগুড়ি স্টেশনে নেমে বাস ধরে গোসানিমারির উদ্দেশ্যে রওনা দিল ওরা। ঘণ্টা ২ পর তারা এসে পৌঁছল অভির পৈতৃক বাড়িতে। অভি বাড়ির সামনের উঠোনেই উপস্থিত ছিল। এই তো এসে গেছিস তোরা, এত দেরি কেন হলো? ব্যাগপত্রগুলো বাড়ির পুরনো চাকর রমেন কাকার হাতে দিয়ে অনুসুর বলে, আর বলিস না, ট্রেন লেট, তার উপর আবার ওই দুটো বাস ছেড়ে দিতে হলো এই আমাদের এই জমিদার বাবুর জন্য। নিজের প্রসঙ্গে কথা উঠতে এবার মুখ খোলে রূপ। দূর, তাই এত ভিড়, বাস বসার জায়গা নেই একটা, কি করে আসতাম? আসতে না আসতেই তোদের শুরু হয়ে গেল। চল চল ভেতরে চল, মুখ হাত পা ধুয়ে কিছু খেয়ে নিবি চল, তারপর বিকেলের দিকে আড্ডা মারা যাবে। সামনের দিকে এগোতে এগোতে অনুসুর বলে, হ্যাঁ সেই ভালো হবে। অভি, পুরো নাম অভি চট্টোপাধ্যায়। ইউনিভার্সিটির সময় থেকেই তিনজন একে অপরের বন্ধু। ইউনিভার্সিটিতে থাকাকালীন রূপ শুনেছিল বটে যে অভি রাজ পরিবারের বংশধর। বংশানুক্রমে প্রচুর অর্থ ও প্রাচুর্যের মালিক তারা। এখন প্রথমবারের জন্য সেটা চাক্ষুষ দেখল। রাজবাড়িটা দেখলেই বোঝা যাচ্ছে কত পরিমাণ সম্পত্তি তাদের। বাড়িটা প্রায় ২৫০ বছরের পুরনো, অথচ এখনো দারুণ যত্নে রয়েছে। নতুন রঙে সাজানো, সারাইয়ের কাজও দারুণভাবেই করা হয়েছে। প্রায় ৪ বিঘা জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে বাড়ি আর বাগান। বাড়ির ভিতরে বিশাল বড় একটা উঠান, তার চারপাশে বেষ্টিত হয়ে রয়েছে প্রাচীন রাজবাড়ি। চারপাশ তাকালেই বোঝা যাচ্ছে এটা রাজবাড়িই বটে। অভি তাদের নিয়ে যায় দোতলার একটা ঘরে। ঘরটা কলকাতার যে কোনো ফ্ল্যাটের ড্রয়িং রুমের সমান। এত বড় যে ঘরও হতে পারে সেটা কোনো দিনই ভাবতে পারেনি রূপ আর অনুসুর। অভি তাদেরকে বিশ্রাম করতে বলে, বেরিয়ে যায় ঘর থেকে। ভাবা যায় একটা ঘরই নাকি এত বড়।
কথাটা শুনে সম্বিত ফেরে রূপের। সেই কি বিশাল বাড়ি, কয়েকটা দিন বেশ রাজার মতো কাটবে বল। সে আর বলতে। দুপুরের খাবার খেয়ে কিছুটা ঘুমিয়ে নেয় দুজনে। সন্ধ্যের দিকে দোতলার করিডোরে নিয়ে যায় অভি। ওখানে কিছুক্ষণ আড্ডা চলে। বুঝলি, তোদের একটা জিনিস দেখাবো রাতের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর। কথাটা শুনে রূপ বলে, কি বলতো? সেটা তো দেখলেই বুঝতে পারবি। আচ্ছা, মানে দেখার আগে জানতেও পারবো না জিনিসটা কি? হ্যাঁ, সেটা বলা যেতেই পারে। আচ্ছা, হিউক্সিয়ানের নাম শুনেছিস? শব্দটা শুনে অনুসুর অবাক হয়ে বলে, কি জিয়ান? জিয়ান নয় রে, হিউক্সিয়ান, চীনের এক দেবতা। মানে দেবতাটা বাঙালি হলে তার নাম হতো শেয়াল দেবতা। রূপ ধীরে ধীরে বলে, ফেলুদার শেয়াল দেবতা? আরে না রে, ফেলুদা শেয়াল দেবতা নয়, আসল শেয়াল দেবতা। যাই হোক, শোন তাহলে। আমার ঠাকুরদার বাবার নাকি সৌভাগ্য হয়েছিল এই দেবতা দেখার। সত্যি কি গাঁজাখুরি জানি না, কিন্তু শুনেছি ঠাকুরদার বাবার সময় আমাদের সম্পত্তির পরিমাণ তলানিতে ঠেকেছিল। শুধু এই বাড়িটুকু ছাড়া আর কিছুই ছিল না। এমনকি ওনাকে বাইরে কুলির কাজও করতে হয়েছিল সংসার চালানোর জন্য। তারপর অনেক কষ্টে ব্রিটিশদের কাছে এক কেরানির চাকরি জোগাড় করেন উনি। ওখানেই ঘটেছিল এই আশ্চর্য ঘটনা। একদিন কয়েকজন ব্রিটিশ অফিসারদের সাথে শিকারে বেরোতে হয় ওনাকে। শরীরে রাজরক্ত বইলেও পশু শিকার একদমই পছন্দ করতেন না উনি। কিন্তু চাকরি করতে হলে যে সব কথা শুনতেই হবে, তাই বাধ্য হয়েই যেতে হয়েছিল। রাত্রিবেলা 3 জন অফিসারের সাথে শিকারে বেরোলেন উনি। তাদের মধ্যে একজন অন্ধকারে বুঝতে না পেরে গুলি করে ফেলে এক শিয়ালকে। আরও কিছুক্ষণ থাকার পর তারা ফিরে আসে তাদের লজে। কিন্তু আমার প্রপিতামহ ওখানে আরও কিছুক্ষণ ছিলেন। ওই শিয়ালটার প্রাণ তখনও নাকি ছিল। উনি অনেক চেষ্টা করেন তাকে বাঁচানোর, কিন্তু ব্যর্থ হন। অবশেষে ফিরে আসেন, আর সেই রাতেই ঘটে অঘটন। অফিসার সবাই এক ঘরে ছিলেন। পাশের ঘরে ছিলেন প্রপিতামহ। রাতের বেলা শব্দ পেয়ে উনি অফিসারদের ঘরে গিয়ে দেখেন একজনের উপর দাঁড়িয়ে রয়েছে শিয়াল দেবতা। আকাশের দিকে মুখ করে ডাক দিচ্ছে। তারপরেই দাঁত দিয়ে কামড়ে ধরেন সেই অফিসারের গলা। বাকি দুজনের সাথে আগেই এরকম করা হয়েছিল হয়তো। কামড়ানোর সময় শিয়াল দেবতার একটা দাঁত ভেঙে পড়ে গিয়েছিল। সেই দাঁতটাই নাকি শিয়াল দেবতা আমার প্রপিতামহকে দিয়েছিলেন তার শিয়ালটাকে বাঁচানোর চেষ্টার জন্য। সেই থেকেই ওই দাঁত আমাদের বাড়িতে রয়েছে। ওই দাঁতের জন্যই নাকি আমাদের সম্পত্তির পরিমাণ আজ এত হয়েছে। আমি যদিও বিশ্বাস করি না, কিন্তু চীনা দেবতা হিউক্সিয়ান নাকি সত্যিই ধনসম্পত্তির দেবতা। উনি যা সহায় হন তার ধন ভাণ্ডার ফুলে ফেপে ওঠে। আর উনি নিজের স্পিরিট অর্থাৎ আত্মাকে কোনো বস্তুর মধ্যে আজীবন ধরে রাখতে পারেন। আমার প্রপিতামহ বিশ্বাস করতেন ওই দাঁতের মধ্যেই শিয়াল দেবতা বসবাস করেন, তাই ওনার ধন ভাণ্ডার এতটা বৃহৎ হয়েছে। অন্ধবিশ্বাস ছাড়া কিছুই নয়, তাও দাঁতটাকে আমার জানিস খুব আকর্ষণীয় লাগে। এক অদ্ভুত সুন্দর ধরনের জিনিসটা, হীরের মতো দেখতে খানিকটা, অন্যান্য স্বাভাবিক দাঁতের মতো নয়। ভাব, দাঁতটা টানা 80 বছরের বেশি সময় ধরে একটা কাপড়ে মোড়া আছে, অথচ নষ্ট হয়নি। কি অদ্ভুত, তাই না? আমি যদিও অনেকবার বলেছি প্রিজার্ভ করা উচিত, কিন্তু বাবা ঠাকুরদা শোনেননি। আজ দেখাবো জিনিসটা তোদের, দেখবি কি জিনিস। কথাগুলো বলে চেয়ার ছেড়ে উঠে পড়ে অভি। ও হ্যাঁ, বিকেলের দিকে একটু গ্রামটাও ঘুরে দেখাবো তোদের। এখন বরং চার একটু বিশ্রাম নিয়ে নে। আচমকা কিসের খটমট শব্দে ঘুমটা ভেঙে যায় ডক্টর সেনের। চেয়ার ছেড়ে উঠে পড়েন উনি। ঘড়িতে তখন রাত 9টার ঘণ্টা পড়েছে। নিজের শোবার ঘরে প্রবেশ করেন ডক্টর সেন। একটা মিহি খটমট আওয়াজ আসছে বিছানার নিচ থেকে। এতটাই ক্ষীণ তার আওয়াজ যে মন না দিলে বোঝা যায় না। ধীরে ধীরে সেদিকে এগিয়ে যান ডক্টর সেন। নিচু হয়ে খাটের তলায় দেখতেই তার শরীর শীতল হয়ে ওঠে। কার যেন চোখ জ্বলছে, লাল গাঢ় উজ্জ্বল চোখ। আতঙ্কে ভরে ওঠে তার সমস্ত শরীর। ছিটকে যান খাট থেকে দূরে। শব্দটা ধীরে ধীরে কমে আসতে থাকে। এবার
টানা 5 মিনিট সেই অবস্থাতেই একইভাবে থাকার পরে ভয় কিছুটা কাটতে শুরু করে ডক্টর সেনের। ধীরে ধীরে সাহস করে তিনি আবার খাটের দিকে এগিয়ে যান। মৃদু কাপা হাত দিয়ে চাদরটাকে তুলে আবারও কি দেয় খাটের তলায়। না, এইবার আর কিছুই চোখে পড়ে না তার। ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই, সামান্য কিছুও নয়। শোবার ঘর ছেড়ে আবার ড্রয়িং রুমে ফিরে আসেন তিনি। টেবিলের সামনে গিয়ে জলের জগটা তুলে নেয় হাতে। সঙ্গে সঙ্গে বেজে ওঠে টেলিফোনের রিং। টেলিফোনের কাছে গিয়ে রিসিভারটা কানে তুলে নেন ডক্টর সেন। হ্যালো, ডক্টর অনুসুর ভাদুরী স্পিকিং। হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন লাইনে? অপর প্রান্ত থেকে কোনো সারা শব্দ না আসায় রিসিভারটা নামিয়ে রাখেন তিনি। পা বাড়ান টেবিলের পাশে রাখা আর্ম চেয়ারের দিকে, কিন্তু আবার বেজে ওঠে টেলিফোনটা। ডক্টর সেন আবার গিয়ে রিসিভার তুলে নেন কানে। হ্যালো হ্যালো হ্যালো। ধুস, কে মশাই বলুন তো আপনি? বারবার ফোন করছেন কেন? অপর প্রান্ত থেকে কোনো সাড়া আসে না। ডক্টর সেন আবার রিসিভারটা নামিয়ে রাখতে যায়, হঠাৎ তখনই চাপা মিহি গলা ভেসে আসে অপর প্রান্ত থেকে। সেন, সেন আমাকে 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 বাঁচাচ্ছেন। ওরা 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 কেউ আমাকে ছাড়বে না, কেউ না। ডক্টর সেন শিহরিত হয়ে ওঠেন। রিসিভারটা তার অজান্তেই পড়ে যায় তার হাতের মুঠো থেকে। তার হাত পা এখন প্রচন্ড পরিমাণে কাঁপছে। ভিতরের হৃদস্পন্দনটা যেন কয়েক হাজার গুণ বেড়ে গেছে। কোথা থেকে যেন এক পৈশাচিক শেয়ালের ডাক ভেসে আসছে। এখানে মনে হয় সন্ধ্যে থেকেই শেয়াল ডাকা শুরু করে দেয়। স্থির গলায় বলে অনুসুর। অ্যাস্ট্রেতে সিগারেটের ছাই ফেলে রূপ বলে, হ্যাঁ রে, পাড়াগায় এরকমই হয়। এখন বেরোলে দেখবি কেউই বাড়ির বাইরে নেই। সেই। আচ্ছা, এই অভি কখন জিনিসটা দেখাবে বলতো? তর্স হয়েছে না যার। বললো তো রাতের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর। কিছুক্ষণ অপেক্ষা কর আর কি। রূপের কথা শেষ হওয়ার আগেই রমেন কাকা তাদের ঘরে ঢোকে তাদের রাতের খাবারের জন্য ডেকে নিয়ে যেতে। খাওয়া শেষ করে দুজনে নিজেদের ঘরে গিয়ে বসে। ওফ, রূপ যা খেলাম না, আহা! গায়ের কুচি পাঠার কষা ঝোল আর তার সাথে মোচা চিংড়ির মালাইকারি, জমে গেল পুরো। ভাবছি এখানেই থেকে যাই, বুঝলি? এরকম খাওয়া দাওয়া হবে বেশ। শহরে তো টাকা থেকেও ভালো খাবার পাওয়া যায় না, এখানে বরঞ্চ একটা ছোট্ট বাড়ি করে থাকলে বেশ খাওয়া দাওয়ার ব্যাপারটা ভালো জমবে। হ্যাঁ, আমি বরঞ্চ অভিকে বলি তোকে দত্তক নিয়ে নিতে, বেশ মজায় থাকবি তখন। তাদের কথায় ব্যাঘাত ঘটে দরজার বাইরে ঠক ঠক শব্দে। ঢুকবো ঘরে? অভির গলা। রূপ ভেতর থেকে ছিটকানিটা তুলে দিয়েছিল। অগত্যা বিছানা থেকে নেমে দরজাটা গিয়ে খুলতে হয়। অভি ঘরে ঢুকে আসে। চল সেই জিনিসটা দেখাতে নিয়ে যাই। অনুসুর প্রায় খাট থেকে লাফিয়ে ওঠে। হ্যাঁ, চল চল চল। রূপ অনুসুরের কাঁধে হাত দিয়ে ধীরে ধীরে বলে, এত উত্তেজিত হোস না, প্রেশার বেড়ে যাবে। 3 তলার কোণের এক বিশাল বড় ঘরে তারা প্রবেশ করে। অভি ঘরের বাঁ পাশের আলো সুইচগুলো অন করে দেয়। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় সামনের বড় যাত্রেল আলমারিটার দিকে। অনুসুর আর রূপও তাকে অনুসরণ করে। ধীরে ধীরে অভি লকের কম্বিনেশনগুলো ঘোরাতে থাকে। একসময় আলমারির দরজাটা খুলে যায়। আলমারির ভিতরে আরও একটা সিন্দুক, কিন্তু এটা লক করা ছিল না। অভির একটা টানে খুলে যায় সেটা। আসলে সন্ধ্যের দিকে এখানে এসেছিলাম, তাই ভাবলাম খুলে রেখে দিয়ে যাই। এমনিতেই তো তোদের দেখাবার জন্য খুলতেই হতো। সিন্দুকের ভিতর থেকে গোলাপের পাপড়ির মতো লাল রঙের একটা কাপড় বের করে আনে অভি। ধীরে ধীরে খোলে সেই কাপড়ের মুখখানি। ভিতর থেকে যেন একটা উজ্জ্বল সাদা কিছু উকি দিচ্ছে। পুরো কাপড়টা খুলতেই দেখতে পাওয়া যায় লম্বাকৃতির ছুচলো একটা দাঁত।
অনুসুর প্রায় লাফিয়ে ওঠে। তাহলে এই সেই তোদের ভাগ্যের চাবিকাঠি? শান্ত গলায় হালকা হেসে অভি বলে, বলতে পারিস। তা জিনিসটা কেমন? রূপ অভির হাত থেকে জিনিসটা নিয়ে ধীর গলায় বলে, সন্দেহ নেই, অবিকল হীরের মতো উজ্জ্বল। দূর থেকে তো মানুষ হীরেই ভাববে। উত্তেজিত গলায় রূপ বলে ওঠে, দারুণ দারুণ, খুব সুন্দর। রাত গভীর হয়েছে। মাঝে মাঝে প্যাঁচার ডাকের সাথে ঝিঝির আওয়াজও ভেসে আসছে দূর থেকে। অনুসুর কিংবা রূপ কারোর চোখেই ঘুম নেই। অনুসুর বারংবার বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো। তার এহেন আচরণে রূপ কিছুটা বিরক্ত হয়েই বলে ওঠে, কি করছিস বলতো? ভালোভাবে স্থির হয়ে ঘুমো না। উসখুস গলায় অনুসুর বলে, ঘুম আসছে না রে, একদম ঘুম আসছে না। কেন? কি অদ্ভুত না দাঁতটা, কত সুন্দর, আর আর তার সাথে ভাগ্যের চাবিকাঠিও। শুধু দাঁতগুলোই দেখলি? মানে আর কি ছিল? সিন্দুকের ভেতরে চুনি আর হিরে চোখে পড়েনি? না তো, আমি তো ওইদিকে দেখিনি। দেখা উচিত ছিল। হো ফনসুর অনসুর, ওই চুনি হিরে আমার কাছে থাকলে আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। নিজের নার্সিংহোম হবে, হাজার হাজার রোগীর ভিড় হবে। কি বলতে চাইছিস তুই? একটু ভারী গলায় বলে অনুসুর, মন দিয়ে শোন, আমরা যদি একবার ওই সিন্দুক থেকে ওই জিনিসগুলো সরাতে পারি, তাহলেই কেল্লা ফতে। আর কখনো জীবনে ফিরে তাকাতে হবে না। রূপ, তুই পাগল হলি নাকি? কি সব বলছিস? আরে পছন্দ হয়েছে, লোভ হয়েছে, সেটা সম্পূর্ণ আলাদা, কিন্তু এইসব ভাবাও পাপ। অভি আমাদের কতটা বিশ্বাস করে দেখাতে নিয়ে গেল জিনিসটা, আর আমরা তার বিশ্বাস ভাঙবো? ও যদি সত্যিই আমাদেরকে বিশ্বাস করতো, তাহলে আমাদেরকে নিয়ে যাওয়ার আগেই সিন্দুক খুলে দিয়ে আসতো না। আমাদের সামনে কম্বিনেশনটা খুলতে চায় না। আর হ্যাঁ, একটা ভুল তো করেই ছিল, আমাদের জিনিসটা দেখাবে বলেছিল। এটাই ওর সবচেয়ে বড় ভুল। ও আচমকাই কথাটা বলে দিয়েছিল, নয়তো পরবর্তীকালে ওটা দেখানোর একটু ইচ্ছে ছিল না ওর। কি বলতে চাইছিস তুই? অনসুর অনসুর, তুই ভাবতে পারছিস না, ওই হিরে জহরতগুলো পেলে আমাদের আর কোনোদিন পিছনে ফিরে তাকাতে হবে না। তুই যাই বলিস, এই সব কাজ আমি করব না, আর তোকে করতেও দেব না। গত দুদিন ধরে অনেক বোঝানোর পর অবশেষে অনুসুরকে রাজি করায় রূপ। কিন্তু রূপ, এটা তো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আমার উপর ভরসা রাখ। দাঁড়া, দরজাটা দিয়ে আসি। বিছানা ছেড়ে নেমে দরজাটার কাছে এগিয়ে যায় রূপ। ধীরে ধীরে দরজার ছিটকানিটা তুলে দিয়ে ফিরে আসে বিছানায়। এবার শোন, যতদিন আমরা এ বাড়িতে আছি এই কাজটা করা সম্ভব নয়, নয়তো সন্দেহটা পুরোটা আমাদের উপরেই আসবে। আমাদের আগে এখান থেকে চলে যেতে হবে। আমি কালকের দুটো টিকিট করে রেখেছি, কালকেই আমরা কলকাতা ফিরে যাব। কলকাতায় ফিরে গেলে কাজটা করব কি করে? এখানেই কোথাও লুকিয়ে থাকলেই তো হয়। কাজটা সেরে তারপর চলে যাব। আর পুলিশি তদন্তে তো কালকের ট্রেনের টিকিটটা দেখিয়ে দিলেই হয়ে যাবে। এত সোজা নয়। এখান থেকে যদি সব করি, তাহলে ফেরার সময় তো আবার ট্রেনে করে ফিরতে হবে, তারও টিকিট কাটতে হবে। সেটার খবর কি পুলিশরা পেয়ে যাবে না তদন্ত শুরু করলে? মন দিয়ে শোন তুই আমার কথা। আমরা ফিরে যাব কাল কলকাতায়, তারপর কিছুদিন পর আবার এখানে আসব। তাহলেও তো পুলিশ জেনে যাবে। আমি কি কথা শেষ করেছি এখনো? তোদের তো গাড়ি আছে? হ্যাঁ আছে। ওই গাড়ি করে আমরা কিছুদিন পর আবার আসব, কিন্তু কাউকে নিয়ে আসা চলবে না, তোকেই গাড়ি চালাতে হবে। তৃতীয় কোনো ব্যক্তিকে কিছু জানানো যাবে না। আমরা এসে দ্রুত কাজটা সারবো, আবার ফিরে যাব। কাক পক্ষেও যেন জানতে না পারে। এরকম নিস্তব্ধতায় করতে হবে কাজটা। আর সিন্ধুকের কম্বিনেশন, ওটা কি অভি এসে তোকে বলে দিয়ে যাবে? কম্বিনেশনটা জানা নেই, কিন্তু হয়ে যাবে। মানে কিভাবে? গত দুদিন ধরে আমি অভিকে চোখে চোখে রাখছি। ও প্রত্যেক রাতে আমাদের সবার ঘুমিয়ে যাওয়ার পর ওই ধর মোটামুটি 1টা-1.5টা নাগাদ 3তলার ঘরে যায় আর দেখে আসে সিন্দুক খুলে সব ঠিক আছে কিনা। অনেক ঝুঁকি নিয়ে পরপর 2 দিন ওকে লক্ষ্য করেছি। ঠিক একই সময়ে যায় ও। কিন্তু ভাবার বিষয় হলো, আমরা আছি বলেই কি প্রতি রাতে যাচ্ছে ওটা দেখতে, নাকি রোজই যায়? রোজ না গেলে একটু সমস্যা হবে।
কম্বিনেশনটা আমরা খুলতে পারবো না। তখন আমাদের যেভাবেই হোক কাটতে হবে ভেতরের লকারটাকে। সেটার ব্যবস্থা আমি করব, তোকে ভাবতে হবে না। সবই ঠিক আছে, কিন্তু যদি ধরা পড়ে যায়? বেশিরভাগ সম্ভাবনা না পড়ার। দেখ, বাড়িতে রাত্রে থাকে 4 জন: অভি, রমেন কাকা, অভির বৌদি আর ভাইপো অত্রি। আর তুই তো জানিস অভির দাদা মারা যাওয়ার পর বৌদি খুবই আঘাত পেয়েছিল। কোনো রকমে বেঁচে আছে শুধু, আর আশেপাশে কি হচ্ছে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। আর অত্রির বয়সও খুবই কম, ও কিছুই করে উঠতে পারবে না। একমাত্র বাধা হয়ে দাঁড়াতে পারে রমেন কাকা, কিন্তু উনি রাত 11টার আগেই ঘুমিয়ে পড়েন, ঘুমোলে আর ওঠে না। আর অভি কি সিন্দুক খুলে যতক্ষণ না আমরা সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছি ততক্ষণ আমাদের জন্য অপেক্ষা করবে? ও চেঁচামেচি করবে না? সেটার আলাদা ব্যবস্থা আছে। আমি চেম্বার থেকে ক্লোরোফর্ম নিয়ে নেব। ওকে একবার অজ্ঞান করে দিতে পারলেই ব্যাস, কেল্লা ফতে, সব হিরে জহরত আমাদের। আমার কিন্তু ওই দাঁতটাও চাই। উত্তেজিত কণ্ঠে অনুসুর বলে, হ্যাঁ হ্যাঁ, ওটাও নেওয়া হবে। রাত গভীর হয়ে এসেছে। আকাশে চাঁদের আলোটুকুও অস্পষ্ট হয়ে গেছে। গাড়ির কিঞ্চিত আলোই তাদের ভরসা এখন। অনুসুরের হাত পা কাঁপতে আরম্ভ করেছে ইতিমধ্যে। তার ফলে 2-1 বার গাড়ির উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। গাড়িটা বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে কাছের জঙ্গলে গিয়ে থামায় অনুসুর। গাড়িটা বেশি কাছাকাছি নিয়ে যাওয়া চলবে না, পরে চাকার দাগ অনেক কিছু প্রমাণ করে দিতে পারে। ধীরে ধীরে গাড়ি থেকে নেমে অভির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওরা। ঘড়িতে বাজে ঠিক রাত 12:30। মিনিট 5 পর তারা উপস্থিত হয় বিশাল দানবীয় জমিদার বাড়ির সামনের উঠোনে। জ্যোৎস্নার রাতে বাড়িটাকে আরও কিছুটা বেশি সুন্দর দেখাচ্ছে। বাড়ির পশ্চিম দিকে পা বাড়ায় ওরা। সেখানে পৌঁছে রূপ ইশারায় অনুসুরকে দেখিয়ে দেয় ছাদ পর্যন্ত উঠে যাওয়া জলের পাইপটা। অনুসুর কিছু বলার আগে পাইপটা বেয়ে উপরের দিকে উঠতে থাকে রূপ। ধীরে ধীরে সে উঠে আসে 3 তলার পাশ বারান্দায়। তারপর কাঁধে ঝোলানো দড়িটা ছুঁড়ে দেয় নিচের দিকে। দড়ি বেয়ে অনুসুরও উঠে আসে। বারান্দাটা অস্বাভাবিক অন্ধকারে ঢেকে গেছে। সামান্য আলোটুকুও চোখে পড়ছে না। ঘড়িতে এখন 12:45 বাজে। ওরা এগিয়ে যায় পূর্ব দিকের ঘরটার দিকে। এখন শুধু অপেক্ষা করতে হবে। অপেক্ষা ছাড়া আর যে কিছুই করার নেই। যতক্ষণ না অভি আসছে ততক্ষণ কোনো কিছুই করা যাবে না। অনুসুরের শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। অনেক চেষ্টার পরে সে নিজেকে সামলাতে সক্ষম হয়। রূপ সাথে লক কাটার সব সরঞ্জামও এনেছে, কিন্তু সেটার হয়তো আর দরকার পড়বে না। সিঁড়ি থেকে আসা পদশব্দই সেটা যেন বলে দিল। সিঁড়ি বেয়ে 3 তলার দিকে এগিয়ে আসছে অভি। রূপ আর অনুসুর প্রায় নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করে রইল অভির আরও কাছে আসার। ধীরে ধীরে ঘরের তালা খোলার শব্দ ভেসে আসে তাদের কানে। অভি খুলছে পাশের ঘরের তালা। পা টিপে টিপে সিন্দুক রাখা পাশের ঘরের দরজার কাছে এগিয়ে যায় ওরা। পাশের ঘরের দরজার সামনে এসে পৌঁছতে ওরা দেখে এতক্ষণে অভি আলমারির দরজাটা খুলে ফেলেছে। অভি ধীরে ধীরে ভিতরে সিন্দুকের কম্বিনেশনটা ঘুরিয়ে খুলে ফেলে সেটা। অভির দিকে নিঃশব্দে এগিয়ে যায় ওরা। পা টিপে টিপে তার একদম পিছনে এসে দাঁড়ায়। ধীরে ধীরে ক্লোরোফর্ম লাগানো রুমালটা পেছন থেকে অভির মুখের সামনে নিয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎ পিছনে ফিরে অভি। ওদের দুজনকে দেখে অবাক হয়ে যায়। তোরা তোরা কি করছিস এখানে? অনুসুর রুমাল জড়িয়ে ধরার চেষ্টা করে অভির মুখের উপরে, কিন্তু অভি এতক্ষণে তার হাত দুটো চেপে ধরেছে। অভির এক ভারী ধাক্কায় মেঝেতে ছিটকে পড়ে সে। হঠাৎ মাথার পিছনে কিসের একটা ধাক্কা অনুভব করে অভি। পিছনে ফেরে সে। রূপ দরজার বাটামটা দিয়ে সজোরে আঘাত এনেছে তার মাথায়। ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে অভি। রূপ কোমরের পিছন দিক থেকে একটা জাত্রেল ছোড়া বের করে আনে। ধীরে ধীরে সে এগিয়ে যায়
মেঝেতে পড়ে থাকা অভির অবচেতন শরীরটার দিকে। মেঝে থেকে ঝপ করে লাফিয়ে উঠে রূপের দিকে এগিয়ে যায় অনুসুর। কি করছিস সেটা? পাগল হলি নাকি? ও আমাদের দেখে ফেলেছে। এখন যদি আমরা চুরি নাও করি তাও আমরা কেউ বাঁচতে পারবো না পুলিশের হাত থেকে। এখন শুধুমাত্র একটাই উপায় আছে বাঁচার, ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না। উত্তেজিত গলায় বলে ওঠে রূপ। কিন্তু কথা শেষ করতে পারল না অনুসুর। তার আগেই রূপ বলা শুরু করলো। পাগলামি করিস না, ভেবে থাক ব্যাপারটা। আমাদের যেভাবেই হোক বাঁচতে হবে, আর ও বেঁচে থাকলে আমাদের বাঁচা অসম্ভব হয়ে যাবে। আমি এদিকটা সামলে নিচ্ছি, তুই সিন্ধুকের জিনিসগুলো ব্যাগে ভরে নে। রূপের কথা মতো সিন্ধুকের দিকে এগিয়ে যায় অনুসুর। নিঃশব্দে কাঁধে ঝোলানো ব্যাগটা সামনে এনে তার ভিতরে সেই বহু মূল্যবান হীরা পান্না ঢোকাতে শুরু করে। দাঁতটাও ভেতরে ঢুকিয়ে নেয় অনুসুর। একে একে সব জহরত প্রবেশ করে সেই খালি অন্ধকার ব্যাগের অন্তর্দেশে। এতক্ষণে অভির অবচেতন দেহের একদম কাছে এসে বসেছে রূপ। কবজির জোরে শক্ত করে ধরেছে হাতের ছোরাটাকে। নিমেষ মাত্রই সেটা বসিয়ে দেয় অভির বুকের বাঁদিকে। মাত্র একবার না, মনটা ভরল না রূপের। আরো একবার, তারপর আরো একবার, আরো একবার, বারবার। এতদিনের রাগ যেন সব একসাথে উপরে আসতে যাচ্ছে। সেই ইউনিভার্সিটির সময় থেকে সব বিষয়ে অভি সব সময় তার থেকে এগিয়ে। এমনকি পেশাদার ডাক্তারিতেও সে কোনোদিনই এগুলি মেনে নিতে পারেনি। আজ যেন সেই সব ক্ষোভের প্রতিশোধ পূর্ণ হচ্ছে। প্রতিটা ছোড়ার আঘাত যেন তাকে নিদারুণ এক শান্তির অভ্যন্তরে প্রবেশ করাচ্ছে। ডক্টর সেনের সারা শরীর আতঙ্কে শিহরিত হয়ে ওঠে। শিয়ালের ডাকটা রীতিমতো পৈশাচিক রূপ নিয়েছে। জানলার বাইরে কি যেন একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা আবছা ছায়া, একটা চার পেয়ে জন্তুর ছায়া। ওখান থেকেই কি ডাকটা আসছে? তবে কাঁপা কাঁপা পায়ে জানলার কাছের দিকে এগিয়ে যায় ডক্টর সেন। ধীরে চোখটা খুলে আবার বাইরে তাকায়। হ্যাঁ, অবিকল এক শেয়ালের ছায়া পড়েছে। পিছন থেকে যেন কিসের একটা মিহি আওয়াজ আসছে। হ্যাঁ, কারোর পায়ে মিহি শব্দ, যেন তার দিকেই এগিয়ে আসছে কেউ। আস্তে আস্তে পিছনের দিকে মুখ ঘোরায় ডক্টর সেন। একটা মানুষের ছায়া এগিয়ে আসছে তার দিকে। ধীরে ধীরে শান্ত পাগুলো যেন তাকে লক্ষ্য করেই এগিয়ে আসছে। সামনের মানুষটির মুখ আলোতে এসে পড়তেই আটকে ওঠে ডক্টর সেন। এতক্ষণে তার সারা শরীর কাঁপতে শুরু করেছে। সামনের মানুষটি তার দিকে এগিয়ে আসছে একই গতিতে। ডক্টর সেন যেন মনে মনে কিছু বলছে, না বিড়বিড় করে কিছু বলার চেষ্টা করছে সে। হতে পারে না, হতে পারে না। অভি, অভি, না, অভি আর বেঁচে নেই। এটা আমার চোখের ভুল। আতঙ্কে চিৎকার করতে চায় সে, কিন্তু পারে না। গলাটা অস্বাভাবিকভাবে দমে এসেছে। বুকের বাঁদিকটা যেন চিনচিন করছে। আশেপাশের সমস্ত জায়গা থেকে যেন বাতাস উধাও হয়ে গেছে। নিঃশ্বাস নিতে অস্বাভাবিক কষ্ট হচ্ছে তার। সামনের মানুষটি আরো কাছে এগিয়ে আসছে তার বুকের উপরে হাত বাড়াচ্ছে সে। তার সারা দেহ ঘামতে শুরু করে ইতিমধ্যে শেয়ালের ডাকটা আরো জোরালো হয়ে এসেছে। তার হৃদযন্ত্রটা ধীরে ধীরে যেন অচল হয়ে আসছে। মিহি গলায় যেন কেউ কিছু বলছে তাকে। সেন, সেন, আমাকে 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 বাঁচা সেন। ওরা 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 কেউ আমাকে ছাড়বে না, কেউ না। অনুরাগকে নিয়ে ভিতরে প্রবেশ করে ইন্সপেক্টর সান্যাল।
দরজার ডান দিকে জানলার ঠিক নিচে পড়ে আছে ডক্টর সেনের মৃতদেহটা, গলায় কয়েকটা নখের দাগ। কিন্তু ডাক্তার পরীক্ষা করে বলেছেন হৃদস্পন্দন বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। কোনো কিছু অস্বাভাবিক দেখে ফেলায় এরকমটি হয়েছে। বাইরে বেরিয়ে আসে অনুরাগ ও ইন্সপেক্টর সান্যাল। অনুরাগ ধীর গলায় বলে, কালই উনি বললেন যে আজকে সকালে আমাদের বাড়ি যাবেন। অনেক কিছু জানতে পেরেছেন উনি, কিন্তু কিন্তু আবার সেই একই দুর্ঘটনা ঘটল। ব্যাপারটা কিছুতেই মাথায় আসছে না ইন্সপেক্টর। বাবা আর এনাকে ভয় পাইয়ে মেরে দিয়ে কার কি লাভ হলো? সেটা তো আমাদেরও প্রশ্ন। ইন্সপেক্টর সান্যালের কথা শেষ হওয়ার আগেই পিছন থেকে ভেসে আসে এক পদশব্দ। পিছনে ফিরে তারা। নমস্কার, আমি অত্রি। ডক্টর সেন আছেন কি? সামনের লোকটি শান্ত গলায় বলেন। ইন্সপেক্টর সান্যাল নিজের চোখ দিয়ে একবার সামনের লোকটিকে পর্যবেক্ষণ করে নিয়ে বলে, না, আসলে উনি গতকাল রাতে মারা গেছেন। আপনি কে? আমি ওনার এক বন্ধুর ভাইপো। ওনার সঙ্গে কাল রাতেই আমার কথা হয়েছিল। সকাল সকাল এখানে আসতে বলেছিলেন আমায়। কি জন্য কিছু বলেনি? না, সেরকম কিছু তো উল্লেখ করেননি। সামনের যুবকটিকে অনেকক্ষণ ধরেই খুঁটিয়ে দেখছে অনুরাগ। ইন্সপেক্টর সান্যাল কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগেই উত্তেজিত কণ্ঠে অনুরাগ বলে ওঠে, আচ্ছা, আপনাকে কি আমি দেখেছি আগে কোথাও? খুব চেনা চেনা লাগছে আপনাকে। শান্ত গলায় জবাব দেয় সামনের যুবক। আমাকে? না না, আমাকে আপনি কোনোদিনই দেখেননি। আর আমি তো কলকাতায়ও থাকি না যে আমাকে আপনি দেখবেন কোনোদিন। ইন্সপেক্টর সান্যালের সাথে আবার প্রশ্নোত্তর খেলা শুরু হয় সামনের যুবকটির। হঠাৎ তাদের কথার মাঝে অনুরাগ প্রায় চিৎকার করে বলে ওঠে, না, আপনাকে আমি দেখেছি বাবার ঘরের বাঁধানো ছবিতে। হ্যাঁ হ্যাঁ, আপনি ছিলেন। এবার কিছুটা কৌতূহলী গলায় বলে অত্রি, আপনার বাবাকে বলুন তো, মানে কি নাম ওনার? ভাদুরী, অনুসুর ভাদুরী। কাপা গলায় বলে অনুরাগ। স্থির গলায় ঠোঁটে হালকা হাসি এনে অত্রি বলে, হো, এইবার বুঝেছি। আমার কাকুমণি, আপনার বাবা আর ডক্টর সেন খুব ভালো বন্ধু ছিলেন। আর আপনি যে ছবিতে আমাকে দেখেছেন সেখানে আমি ছিলাম না, ছিল আমার কাকুমণি। আমি অবিকল আমার কাকুমণির মতোই দেখতে।